ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব বিএ মেজর কোর্সে পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পলিটিক্স, বাংলা হলো রাজনীতি। দেখো, আমি ক্লাস 12-এ ভিডিও দিই, আমার চ্যানেলে ক্লাস 11-এর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান দুটি সাবজেক্টেরই ভিডিও আছে। আবার ক্লাস 12-এর ক্ষেত্রেও ক্লাস 11-12 দুটো ক্লাসেরই ভিডিও আছে, বিএ ক্লাসেরও ভিডিও আছে, সেমিস্টার 2-এ আছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আছে। এই ভিডিওগুলো তোমরা দেখো। আর আজকে যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের ক্লাসও হয়তো শুরু হয়ে গেছে, আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা। আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্সে টিউশন করেছি এবং একটি কলেজেও পড়িয়েছি আগে। পরবর্তীকালে আমি ক্লাস 11-12-এর রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসাবে 26-27 বছর কাজ করেছি। তো আমি যে ভিডিওগুলো বানাই সেটাও খুব প্রাসঙ্গিক এবং সিলেবাস ভিত্তিক। তা আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব, তোমরা ভিডিওটা দেখবে, তোমরা কমেন্ট করে জানাবে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি পরের ভিডিওতে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি বোর্ড ব্যবহার করব। বোর্ডে আমার লেখা আছে কোন ক্লাসের ভিডিও, বিএ মেজর সেমিস্টার 1, এবং রাজনীতি কাকে বলে, এটা তোমাদের ইউনিট 1-এর সিলেবাস, বিএ মেজর করছে। রাজনীতি এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে প্রত্যেক দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, মানুষের অভাব পূরণের ক্ষেত্রে, মানুষের বিরোধ মীমাংসার ক্ষেত্রে আজকে এই রাজনীতির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার রাজনীতি সম্পর্কে মানুষের ঘৃণাও জন্মাচ্ছে, যথাযথভাবে রাজনীতিকে প্রয়োগ করা হয় না বলে। যাই হোক, প্রত্যেকটা দেশেই রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। আর এই আভ্যন্তরীণ রাজনীতি থেকে আন্তর্জাতিক রাজনীতি গড়ে উঠেছে। আজকের বিশ্ব ব্যবস্থাতে কোনো রাষ্ট্রই এককভাবে চলতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রকেই পররাষ্ট্র নীতির মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে হয়। সেটাই হলো আন্তর্জাতিক সম্পর্ক। আর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, দ্বন্দ্ব, বিরোধ এটা লেগেই আছে। সেক্ষেত্রে মীমাংসা হয় রাজনীতির মাধ্যমে, সেটা আন্তর্জাতিক রাজনীতি। তো আজকে আমরা প্রতিটা দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে রাজনীতি, সেই রাজনীতি বিষয়টা নিয়ে আলোচনা করব। রাজনীতি বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তর সর্বজনগ্রাহ্যভাবে, অর্থাৎ রাজনীতি কি, এর উত্তর এক কথাই দেওয়া বেশ কঠিন, খুব কঠিন কাজ। রাজনীতি সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করেন, বিভিন্ন জন বিভিন্নভাবে রাজনীতিকে ব্যাখ্যা করেন। সেই কারণে রাজনীতির সর্বজনগ্রাহ্য, সবাই মেনে নেবে এমন একটি সংজ্ঞা বা রাজনীতি কি এমন প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তবু আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখব যে মোটামুটি ভাবে রাজনীতি কি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দেখো, কেউ কেউ বলেন রাজনীতি
কিভাবে রাষ্ট্র বা দেশ পরিচালিত হয় এবং এই পরিচালনার জন্য কিভাবে ক্ষমতা দখল করা হয় এবং ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায়, সেই কৌশল সেই কৌশলটাকে বলা হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতি, আমি আবারও বলছি, রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার জন্য কিভাবে ক্ষমতা দখল করা হবে এবং সেই ক্ষমতাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে তার আলোচনা হলো রাজনীতি। তাহলে রাজনীতি রাষ্ট্রের সঙ্গে যুক্ত, রাজনীতি ক্ষমতার সঙ্গে যুক্ত। এই কেউ কেউ এই কথাটা বলছেন যে রাজনীতি রাষ্ট্রের ক্ষমতা দখল কিভাবে করা যাবে, আর ক্ষমতা দখল হয়ে গেলে সেই ক্ষমতায় কিভাবে টিকে থাকা যাবে তার যে কার্যকলাপ, তার যে কৌশল সেটাই হলো রাজনীতি। তাহলে এটা একটা মত। আবার কেউ কেউ বলেন রাজনীতি হলো যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। দেখো, রাজনীতি হলো যৌথভাবে। এই যে তোমরা দেখছো সরকার তো একা সিদ্ধান্ত নেয় না। হ্যাঁ, তবে একনায়কতান্ত্রিক রাষ্ট্রে একজন শাসক একাই সিদ্ধান্ত নেন। সেটা আমরা বিতর্কিত আলোচনা, ওটা আমরা যাচ্ছি না। আমরা সাধারণভাবে বলবো, কেউ কেউ বলেন যে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে রাজনীতি বলা হয়। এটা হলো দ্বিতীয় স্টেপ গেল। আবার কেউ কেউ বলেন রাজনীতি কোনো ন্যায় নীতির তোয়াক্কা করে না। তাহলে তৃতীয়টা কি বলবো আমরা? কেউ কেউ বলেন রাজনীতি কোনো ন্যায়কে তোয়াক্কা করে না, রাজনীতি কোনো নিয়মকে তোয়াক্কা করে না। তোয়াক্কা করে না মানে মেনে নেয় না, পাত্তা দেয় না। ওকে, তাহলে রাজনীতি কি? তাহলে রাজনীতি হলো এদের মতে, এই রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, রাজনীতি হলো ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের উপায়। রাজনীতি হলো, তাহলে রাজনীতি কোনো ন্যায় নীতিকে গুরুত্ব দেয় না, রাজনীতি কোনো ন্যায় নীতিকে তোয়াক্কা করে না। রাজনীতি কি করে? রাজনীতি ব্যক্তিগত সুযোগ সুবিধা কে গুরুত্ব দেয়। রাজনীতি ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের চেষ্টা। ওকে, রাজনীতির সঙ্গে তাহলে আমরা কি বলবো? রাজনীতির সঙ্গে মিথ্যা যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত কপটতা, রাজনীতির সঙ্গে লোভ যুক্ত, রাজনীতির সঙ্গে স্বার্থপরতা যুক্ত। স্বার্থ ত্যাগ নয়, মানে রাজনৈতিক ক্ষমতা দখল করবার জন্যে সুযোগ সুবিধা লাভ করতে হবে, স্বার্থ ত্যাগ করা নয়। স্বার্থপরতা দেখানো, লোভ দেখানো, এমনকি রাজনীতির সঙ্গে হিংসা জড়িত। তাহলে এই মতের, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, রাজনীতি ন্যায় নীতিকে তোয়াক্কা করে না। রাজনীতি এমন একটা বিষয় যা ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের চেষ্টা, যার মাধ্যমে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের চেষ্টা করে, যা মিথ্যার আশ্রয় নেয়, যা হিংসার আশ্রয় নেয়, যার সঙ্গে লোভ যুক্ত, যার সঙ্গে ব্যক্তি স্বার্থ যুক্ত, ত্যাগের বিষয় থাকে না, সেই বিষয়টা হচ্ছে রাজনীতি। বুঝতে পারলে? আচ্ছা, অন্যদিকে তাহলে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত এই যে বক্তব্যটা, তৃতীয় যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে আমরা কি দেখলাম? রাজনীতি হলো ঘৃণা আর সুশৃঙ্খল বিদ্বেষের একটা কাঠামো। রাজনীতি ঘৃণা ও সুশৃঙ্খল বিদ্বেষের কাঠামোকেই বলা হচ্ছে রাজনীতি। ওকে, তৃতীয়বার। এখন রাজনীতি খারাপ জিনিস, সুযোগ সুবিধা লাভের জন্য রাজনীতি, হিংসা করার জন্য রাজনীতি। ওকে, এখন এই বক্তব্যের বিরুদ্ধে বা অপর দিকে রাজনীতি
বলতে গেলে একটা ভালো জিনিস, রাজনীতির সঙ্গে মহৎ উদ্দেশ্য, মহৎ কার্যাবলী যুক্ত, এই মতের বিষয়টা আমরা এখন আলোচনা করব। তাহলে এই যে রাজনীতি মানে ঘৃণা, রাজনীতি মানে হিংসা, রাজনীতি মানে লোভ, রাজনীতি মানে ব্যক্তি স্বার্থ সিদ্ধি করা, কি এই বক্তব্যের বিপক্ষে প্রাচীন গ্রিক দার্শনিক আজ থেকে প্রায় 2400 বছর আগে, 2400 বছর আগে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তিনি কি বলেছেন রাজনীতি সম্পর্কে তা আলোচনা করব। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী রাজনীতির সঙ্গে মহৎ একটা বিষয় যুক্ত, রাজনীতির সঙ্গে মহৎ বিষয় যুক্ত, রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স গ্রন্থে বলেছেন যে মানুষকে সুন্দর জীবন গড়ে তুলতে গেলে তাকে রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হবে। দেখো, আমরা আগের যাদের কথা আলোচনা করলাম, কেউ বলছে রাজনীতি হিংসার বিষয়, ন্যায় নীতি নয়। কেউ বলেছেন রাজনীতি একটা প্রক্রিয়া, ক্ষমতা দখলের প্রক্রিয়া, ক্ষমতায় টিকে থাকার প্রক্রিয়া, কি তাই তো? এরা কিন্তু রাষ্ট্রর কথাটা স্বীকার করেছে, তাই সেই রাষ্ট্রকে বেস করে তাদের আলোচনাতে রাষ্ট্রের বিষয়টা রাজনীতির মধ্যে ছিল, কি তাই তো? এবার রাজনীতি হচ্ছে মহৎ বিষয়, সেই সম্পর্কে অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে বলতে গিয়ে বলেছেন যে মানুষের সুন্দর এবং মহৎ জীবন গড়তে গেলে রাজনীতি দরকার, রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকতে হবে। রাষ্ট্র গুড লাইফ তৈরি করে, রাষ্ট্র মানুষের সুন্দর জীবন তৈরি করে, অ্যারিস্টটলের বক্তব্য। তাহলে অ্যারিস্টটল রাষ্ট্রের সঙ্গে রাজনীতি যুক্ত, হ্যাঁ, রাষ্ট্রের সঙ্গে শাসক যুক্ত। তাহলে অ্যারিস্টটল কি বলতো? অ্যারিস্টটল কিন্তু মানে রাজনীতি একটা মহৎ জিনিস, রাজনীতি ছাড়া মানুষের গুড লাইফ তৈরি হবে না, রাজনীতি ছাড়া মানুষের মহৎ জীবন গড়ে উঠবে না। ওকে, অ্যারিস্টটল বলেছেন যে মানুষ রাজনৈতিক জীব। তাহলে অ্যারিস্টটল রাজনীতিকে ছোট করেননি, কি তাই তো? অ্যারিস্টটল বলেছেন মানুষ একদিকে যেমন সামাজিক জীব, সোশ্যাল অ্যানিমাল, অন্যদিকে তেমনি মানুষ রাজনৈতিক জীব। তাহলে এখানে অ্যারিস্টটল রাজনীতিকে প্রশংসা করেছেন, রাজনীতির প্রশংসা করেছেন, কি তাই তো? অ্যারিস্টটলের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলছেন যে গ্রিসের প্রথমে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রগুলিতে যে সিদ্ধান্ত গৃহীত হতো, নগর রাষ্ট্রের সরকার সিদ্ধান্ত গ্রহণ করত। সরকারে কারা যেত? প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে তখন কৃতদাস প্রথা ছিল, সেখানে কিন্তু যারা জমির মালিক, তারাই হলো কৃতদাস মালিক, তারাই রাষ্ট্র ক্ষমতায় কে পরিচালনা করত, সরকারি নীতি নির্ধারণ করতে পারত। অ্যারিস্টটল নিজেই বলেছেন যে যারা কৃতদাস মহিলা, তারা কিন্তু রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে অ্যারিস্টটল এখানে বলছেন যারা রাষ্ট্রীয় কাজে অংশ নিত তখন, তারাই হলো নাগরিক। এই নাগরিকরা রাজনীতির সঙ্গে যুক্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করে নাগরিকরা। তাহলে এই নাগরিকদের মধ্যে অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী নগর রাষ্ট্রের নাগরিক তারা যারা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে, যারা জমির মালিক, যারা কৃতদাস মালিক, তারাই। কিন্তু যারা মহিলা এবং যারা কৃতদাস, তারা কিন্তু নাগরিক নয়। ওকে, এই নাগরিকরা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করে, আর নাগরিকরা রাষ্ট্রের যে সমস্যা গুলি তার ব্যাপারে সমাধান করবারও উপায় বের করে। এটাই হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতির আলোচনায় সরকারি নীতি গ্রহণ এবং মানুষের সমস্যা সমাধানের বিষয়ে যে আলোচনা, তাকেই বলে রাজনীতি বা তাকেই বলে রাজনীতির আলোচনা। অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স গ্রন্থের
তোমার 8টা খণ্ড আছে, আমি পরে আলোচনা করব, আজকে এটুকু আলোচনা করি। 8টা খণ্ড আছে, এটুকু তোমরা শিখে রাখো। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন, পলিটিক্স গ্রন্থে বলেছেন, বইটার নাম কি? পলিটিক্স। আবার এই পলিটিক্স শব্দটা পুলিশ শব্দ থেকে এসেছে, আমি বোর্ডে লিখে দিয়েছি POLIS, পলিশ শব্দ থেকে পলিটিক্স এই শব্দটি এসেছে। পলিসের আক্ষরিক অর্থ কি? পলিসের আক্ষরিক অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ইংরেজিতে বলে কি জানো? ইংরেজিতে বলে সিটি স্টেট। ওকে, আচ্ছা, এই সিটি স্টেটে, এই সিটি স্টেটের যে আলোচনা, এই সিটি স্টেটের যে আলোচনা, সেটা হলো রাজনীতির আলোচনা। ওকে, সিটি স্টেটে রাজনীতির সূতিকাগার বলা হয় গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে। ওকে, আর রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে স্বীকৃতি পেয়েছেন কে? অ্যারিস্টটল। আরেকটা কথা এখানে তোমরা জেনে রাখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু ম্যাকিয়াভেলি। হ্যাঁ, অনেক পরে তোমার 1500 সামথিং সালে দি প্রিন্স গ্রন্থে তিনি রাজনীতি নিয়ে আলোচনা করেছেন, বিজ্ঞানসম্মত ভাবে রাজনীতিকে তুলে ধরেছেন, ধর্মের থেকে রাজনীতিকে আলাদা করে আলোচনার কথা বলেছেন। ওকে, আচ্ছা, এবার যাই হোক, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে পলিসের আক্ষরিক অর্থ হচ্ছে নগর রাষ্ট্র প্রাচীন গ্রিক দার্শনিকদের মতে। তাহলে রাষ্ট্র এবং রাষ্ট্রের সভ্য হিসেবে নাগরিকদের আলোচনাই হলো রাজনীতি। তাহলে অ্যারিস্টটল তোমার কৃতদাসদের আলোচনাকে রাজনীতির মধ্যে ইনক্লুড করছেন না, অন্তর্ভুক্ত করছেন না। যারা মহিলা তাদের উল্লেখ করছেন না। আবার অন্য সিটি স্টেট থেকে যারা আগত এসেছে, বিদেশি যারা, তারাও কিন্তু আসছে না। তাহলে অ্যারিস্টটলের এই রাজনীতির আলোচনাতে স্থান পেল নাগরিক, যারা সভ্য, যারা নাগরিক হিসাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে, সিটি স্টেটে অর্থাৎ নগর রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে তারা, এবং যে সিটি স্টেট তার আলোচনাই হলো রাজনীতি। বোঝাতে পেরেছি আমি? নেক্সট, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, তার সারবস্তু, আমরা রাজনীতির সারবস্তু কি সেটা একটু বলি। রাজনীতি হলো রাষ্ট্র। তাহলে রাজনীতি হলো এমন একটা বিষয়, যে বিষয় রাষ্ট্র নিয়ে আলোচনা করে, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে তার আলোচনা করে, রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করে, রাষ্ট্রের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করে। ওকে, রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রকে পরিচালনা করে কে? সরকার। রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, তাকে পরিচালনা করে সরকার। তাহলে সরকারের আলোচনা। এবার সরকারের আলোচনার মধ্যে তুমি চলে এসো, সরকার মানে হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। ওকে, আচ্ছা, আইন বিভাগ একটা বিভাগ, একটা সরকারের প্রতিষ্ঠান। আইন বিভাগ সরকারের একটা প্রতিষ্ঠান। আইন বিভাগ যে আইন তৈরি করে সেটা কার্যাবলী, সেটাই একটা রাষ্ট্রের কার্যাবলী। আইন তৈরি করা রাষ্ট্রের কার্যাবলী। শাসন বিভাগ একটা বিভাগ, এটাও রাষ্ট্রের সঙ্গে যুক্ত, সরকারের সঙ্গে যুক্ত। রাষ্ট্রের পরিচালক সরকার, সরকারের একটা পার্ট হলো শাসন বিভাগ নির্দেশ দেয়, সরকারি নীতিকে গ্রহণ করে, নীতি সিদ্ধান্ত নেয়, নীতি নির্ধারণ করে এবং সেগুলিকে প্রয়োগ করার চেষ্টা করে। ওকে, আর একটা কথা বলি, শাসন বিভাগ এটা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর শাসন বিভাগের কাজ এটা কিন্তু রাষ্ট্রের কাজ। ওকে, এটা একটা কাজ, এটা একটা অ্যাপ্লাইড ব্যবহার আর কি, একটা তত্ত্ব। শাসন বিভাগ হচ্ছে তত্ত্ব, আর তার অ্যাপ্লিকেশন হলো শাসন বিভাগের কাজ। আইন বিভাগ একটা তাত্ত্বিক প্রতিষ্ঠান, তার কাজ হলো তোমার আইন তৈরি করা। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান। আচ্ছা, রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করে। উপাদানটা আমি ভুলে গেছিলাম। উপাদান কি বলতো? রাষ্ট্র গঠন করতে গেলে তোমরা ক্লাস 11-এ পড়েছো যে জনসমষ্টি, ফার্স্ট উপাদান জনসমষ্টি। জনসমষ্টি কোথায় বসবাস করবে বলতো? জনসমষ্টি বসবাস করবে ভূখণ্ডে, নির্দিষ্ট ভূখণ্ড। দ্বিতীয় উপাদান, জনসমষ্টিকে পরিচালনা করবে কে? প্রশ্ন করো।
সরকার, তাহলে সরকার তৃতীয় উপাদান। আচ্ছা, এতো একটা চরম ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা ভোগ করবে, এটা কিন্তু রাষ্ট্রের ক্ষমতা, সরকার ভোগ করবে, সরকার মানে প্রয়োগ করবে, সরকার ব্যবহার করার অধিকারী, কিন্তু সার্বভৌম ক্ষমতা এটা সরকারের নয়, এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা। ওকে, তাহলে তাহলে কি বললাম আমরা 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 এটুকু শিখলাম রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান কি কি? তাহলে রাষ্ট্রের উপাদান জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌম ক্ষমতা, স্থায়িত্ব, রাষ্ট্র মানে স্থায়ী, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি, আর রাষ্ট্রের জনগণের মধ্যে জাতীয়তাবাদ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, নাহলে কিন্তু রাষ্ট্র টিকে থাকবে না। শুধু মিলিটারি দিয়েই যে দেশ রক্ষা হবে তা না, দেশের জনগণকে ভালোবাসতে হবে, হ্যাঁ, মিলিটারিদের সাপোর্ট করতে হবে, রাষ্ট্রের আইন মেনে চলতে হবে, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে বলা হয় জাতীয়তাবাদ। এগুলি হচ্ছে রাষ্ট্রের উপাদান, এগুলো নিয়ে তোমার রাজনীতি আলোচনা করে। আচ্ছা, রাজনীতি আলোচনা করে রাষ্ট্রের প্রকৃতি নিয়ে। রাষ্ট্র ধরো বিভিন্ন রকমের হতে পারে, সমাজতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, হ্যাঁ, তারপরে সামরিক রাষ্ট্র হতে পারে, মানে মিলিটারি হেড রাষ্ট্র পরিচালনা করেন, যেখানে গণতন্ত্র থাকে না, জনমত গঠনের স্বাধীনতা থাকে না। আবার এক ন্যায়তান্ত্রিক রাষ্ট্র হতে পারে। ধরো ওই যে হিটলার দ্বিতীয় মহাযুদ্ধের আগে যে ক্ষমতায় ছিলেন, ওনার হাতে সব ক্ষমতা ছিল, আইন তৈরি করা, বিচার করা, শাসন করার সব ক্ষমতা নিজের হাতে, আর জনগণের মতামত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। এমন শাসনই হলো এক ন্যায়তান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা এটা মুসলিনীর দেশে, ইতালিতেও এই ধরনের একটা একতান্ত্রিক। তাহলে এই ধরনের কাজ, রাষ্ট্রের কাজ সরকার পরিচালনা করলে সেটাই রাষ্ট্রের প্রকৃতিকে বোঝাতে পারলাম। তাহলে রাষ্ট্রের প্রকৃতি নিয়ে রাজনীতি আলোচনা করে, বিচার বিভাগ নিয়ে আলোচনা করে, বিচার বিভাগ নিয়ে আলোচনা করে রাজনীতি কি আলোচনা করে, বিচার বিভাগ সরকারের এটা একটা স্বাধীন ও নিরপেক্ষ বিভাগ। আইন বিভাগ রাজনৈতিক বিভাগ, শাসন বিভাগের একটা অংশ রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়। ওকে, আর সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু স্থায়ী কর্মচারীরা দেশের মধ্যে প্রয়োগ করে, এদেরকে বলা হয় আমলা। ঠিক আছে, এবার ধরো শাসন বিভাগের কাজের ভুল হতে পারে, আইন বিভাগের আইন তৈরির ক্ষেত্রে ভুল হতে পারে। শাসন বিভাগ যে নির্দেশ দিল, দেশের সংবিধান বিরোধী নির্দেশ দিল, আইন বিভাগ যে আইন তৈরি করলো সেটা দেশের সংবিধান বিরোধী আইন তৈরি করলো। তাহলে এক্ষেত্রে বিচার বিভাগ কি করবে জানো তো? এক্ষেত্রে বিচার বিভাগ আইন বিভাগের আইন বৈধ আইন কিনা, সংবিধান মেনে আইন কিনা সেটা বিচার করবে। যদি সংবিধান বিরোধী হয় তাহলে কি হবে? আইন বিভাগের এই আইনটাকে বিচার বিভাগ বাতিল করে দিতে পারবে। এটা ধরো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আছে যে আজ আইন বিভাগ আইন অবৈধ হইলে বাতিল করতে পারে, অবৈধ হইলে অবৈধ ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। ওকে, এটা যে এটা ঠিক হয়নি, এটা কথা বলতে পারবে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও এটা করতে পারে। মার্কিন কংগ্রেস যে আইন তৈরি করে তা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনটা বাতিল করতে পারবে সুপ্রিম কোর্ট। ওকে, এটা হলো বিচার। আর একটা কথা কি, বিচার বিভাগ দেশের নাগরিককে সুবিচার পাইয়ে দিবে, ন্যায় বিচার পাইয়ে দিবে। ওকে, তথ্য প্রমাণের ভিত্তিতে। ওকে, তাহলে বিচার বিভাগের কাজ এগুলি হচ্ছে রাজনীতির আলোচনার মধ্যে পড়ছে। তাহলে আমরা এই অবধি আলোচনাতে অনেক কিছু পেয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সব রাষ্ট্র সম্পর্কিত আলোচনা। রাজনীতি শুধু রাষ্ট্র সম্পর্কিত আলোচনা করলেই হবে না, রাজনীতি রাষ্ট্র সম্পর্কিত আলোচনা ছাড়া চলবে না। বিশ্ব চলছে রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, কিন্তু এটাই সব না। রাষ্ট্রটা সমাজের, বিরাট সমাজের একটা অংশ। সমাজ শুধু রাষ্ট্র নিয়ে গঠিত নয়, সমাজ রাষ্ট্র ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে তৈরি। সমাজে বিভিন্ন ধরনের প্রথা আছে, নিয়ম কানুন আছে, সেগুলো কিন্তু মানুষের জীবনে খুবই দরকার, অপরিহার্য। তাই রাষ্ট্র আইন তৈরি করে, রাষ্ট্র মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করবার জন্য যে নিয়ম তৈরি করে সেটা কিন্তু আইন। সে আইন মানুষকে মানতেই হয়। কিন্তু সমাজে রাষ্ট্র ছাড়াও মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য
কি করে, সমাজে বিভিন্ন ধরনের সংগঠন আছে, ধরো ধর্মীয় সংগঠন আছে, ক্লাব আছে, সংঘ আছে, কমিটি আছে, সমিতি আছে, বিভিন্ন দিক থেকে মানুষের অভাব পূরণ হয়। ওকে, তাহলে এইগুলো নিয়েও রাজনীতি আলোচনা করে। তাহলে এটা বোঝা গেল। তাহলে রাষ্ট্র নিয়ে রাজনীতি হলো এমন বিষয়, রাষ্ট্র নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমরা এতক্ষণ আলোচনা করেছি। ওকে, আচ্ছা, তারপরে সমাজ, রাষ্ট্রটা কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্র হলো সমাজের সব থেকে বৃহৎ প্রতিষ্ঠান, এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান। সামাজিক সংঘ অস্থায়ী প্রতিষ্ঠান, সামাজিক কমিটি অস্থায়ী প্রতিষ্ঠান। ওকে, আচ্ছা, সামাজিক সংঘগুলির নিয়ম কানুন মানা না মানা সেটা জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, বাধ্যতামূলক নয়। কিন্তু রাষ্ট্রর নিয়ম কানুন মানা বাধ্যতামূলক। রাষ্ট্রের আইন মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে, কিন্তু আভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু কোনো ধর্মীয় সংগঠন তারা কিন্তু মানুষের মনের পরিবর্তন ঘটাতে পারে, মানসিক বা মনস্তাত্ত্বিক দিককেও নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে রাজনীতি এমন একটা বিষয় যে রাষ্ট্র এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এমন বিষয় রাজনীতি। আবার রাষ্ট্রের পাশাপাশি সমাজে বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন নিয়ম, প্রথা, কাস্টমস, কনভেনশনস, রীতিনীতি, মানুষের রাজনৈতিক আচার আচরণ, এগুলো নিয়েও তোমার রাজনীতি আলোচনা করে। নেক্সট, এইবার তাহলে আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতি বলতে গেলে তাহলে কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন? রাষ্ট্রকেও গুরুত্ব দিচ্ছেন, সমাজকেও গুরুত্ব দিচ্ছেন। রাষ্ট্র এবং সমাজ এই দুটো বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনীতি হলো মানুষের সামাজিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে। এক কথায় আসছি, মানুষের সামাজিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে এবং মানুষের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে। সামাজিক কার্যকলাপ কি? এই যে প্রথা, নিয়ম কানুন মেনে চলে। ওকে, আর রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, সরকারের সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা করা। সরকারের সমালোচনা মানে রাষ্ট্রের বিরোধিতা করা নয়, দেশদ্রোহিতা নয়, অন্য রাষ্ট্রকে সাপোর্ট করা নয়। এটাই হচ্ছে রাজনৈতিক কার্যকলাপ। তাহলে মানুষের সামাজিক এবং রাজনৈতিক কার্যকলাপ রাজনীতি আলোচনা করে, এই বক্তব্যটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের। নেক্সট, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম হলো এআর বল, একজন ব্রিটিশ থিঙ্কার, ইউকে, ইউনাইটেড কিংডম। আমি আলোচনার সময় অনেক কিছু বলবো, সেগুলো কিন্তু গুরুত্ব দেবে, এগুলো দরকার আমাদের, খুব প্রাসঙ্গিক, আমরা অনার্স পড়ছি। ইউকে, ইউনাইটেড কিংডম, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, এই তিনে মিলে ইউনাইটেড হয়েছে, ঐক্য হয়েছে, তাই ইউকে বলা হয়। বাংলা হলো বাংলা যুক্তরাজ্য, ইংরেজি হচ্ছে ইউনাইটেড কিংডম। ওকে, সেই দেশের একজন চিন্তাবিদ, আধুনিক চিন্তাবিদ এআর বল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে রাজনীতিটা কি। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে রাজনৈতিক কার্যকলাপ হলো মূলত বিরোধ এবং মীমাংসার বিষয়। বিরোধ এবং মীমাংসা। সমাজে মানুষের মধ্যে বিরোধ আসবে, ধর্ম নিয়ে, শিক্ষা নিয়ে, সামাজিক নিয়ম কানুন নিয়ে, আইন নিয়ে, দেশের আইন নিয়ে, এগুলোর মধ্যে নিয়ে কিন্তু বিরোধ আসবে। ব্যক্তিতে ব্যক্তিতে বিরোধ আসবে, গোষ্ঠীতে গোষ্ঠীতে বিরোধ আসবে। সেই বিরোধগুলো নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে রাজনীতি বলে। আবার এই বিরোধের মীমাংসা, এই বিরোধের মধ্যে ঐক্য, উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত আসে, ইউনাইটেড হয়, ঐক্যমত, এটা নিয়েও রাজনীতি আলোচনা করে। তাই বিরোধ এবং বিরোধের মীমাংসার উপায়, বিরোধ এবং বিরোধের মীমাংসার উপায় হলো রাজনীতি। এই বক্তব্যটা এআর বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে আলোচনা করেছেন। ওকে, নেক্সট, অস্টিন রেনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেছেন রাজনীতি হলো বিভিন্ন ব্যক্তির মধ্যে রাজনৈতিক বিরোধ।
বিভিন্ন ব্যক্তির মধ্যে রাজনৈতিক বিরোধ, এটা হলো রাজনীতি। একজন ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তি, দেখো ব্যক্তিরা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, ওকে। তাই একজন ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তির যে বিরোধ ও বিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাত, সেটাই হলো রাজনীতি। এবং অস্টিন রেনি বলছেন সমাজে বিরোধ অপরিহার্য, মানব সমাজে বিরোধ থাকবেই। আর এই বিরোধের আলোচনাকেই বলা হয় রাজনীতি। এটা কার বক্তব্য? অস্টিন রেনি। নেক্সট, মার্কিন চিন্তাবিদ, ইউএসএ লিখেছি আমি, দেখো ইউএসএ লিখেছি, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল। আমি রাষ্ট্রবিজ্ঞানীদের পরিচয়ও বলে দেব, ইনি কিন্তু আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। আর এয়ার বল উদারনীতিবাদী, অস্টিন রেনি উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী। উদারনীতিবাদী মানে ব্যক্তিগত স্বাধীনতাকে যারা গুরুত্ব দেন, যারা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেন, ব্যক্তির স্বাধীনতার উপর রাষ্ট্র অযথা নিয়ন্ত্রণ করবে না, অযথা বিধিনিষেধ আরোপ করবে না। রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু সেটা রিজনেবল হতে হবে, যুক্তিসঙ্গত বিধিনিষেধ হতে হবে। এটা হলো উদারনীতিবাদী দার্শনিক, ওকে। আচ্ছা, উদারনীতিবাদী দার্শনিক এ আর বল, উদারনীতিবাদী দার্শনিক অস্টিন, আর ইউএস এর মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন। ডেভিড স্টন উদারনীতিবাদী, আবার আচরণবাদী। আচরণবাদী কারা? আচরণবাদীরা রাষ্ট্র এবং সরকার এই দুটোকে রাজনীতির আলোচনাতে গুরুত্ব দেন, এই দুটোকে গুরুত্ব দেন, কিন্তু শুধুমাত্র রাজনীতি, রাষ্ট্র এবং সরকার এ নিয়ে আলোচনা করে না। আচরণবাদীদের মতে রাজনীতি, রাষ্ট্র, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ওকে। আমি রাজনৈতিক দল কাকে বলে পরে আলোচনা করব, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে আমি আলোচনা করব, ভিডিও বড় করব না আজকে, রাজনীতির কনসেপ্টটা দিয়ে দিই, পরে আমি ওগুলো আলোচনা করব। রাজনীতিক দল, ওকে। মানুষের রাজনৈতিক আচার আচরণ, মানুষের রাজনৈতিক আচার আচরণ কোনগুলি বলতো? এই যে মিছিল করা, মিটিং করা, ভোট দেওয়া, ওকে, ভোটে দাঁড়ানো, ওকে, ভোট চাওয়া মানুষের কাছে, হ্যাঁ, রাজনৈতিক ভাবে জনমত গঠন করা, ওকে, আর কি সরকারের সমালোচনা করা, মুখে বলা, লিখিত ভাবে, এগুলি মানুষের হচ্ছে রাজনৈতিক আচার আচরণ। তাই তাই ডেভিড স্টন আচরণবাদী, এইটুকু বুঝা, ডেভিড স্টন আচরণবাদী। রাজনীতি শুধু রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে না, রাষ্ট্র এবং সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংঘ, মানুষের রাজনৈতিক আচার আচরণ, ওকে, মানুষের রাজনৈতিক আচার আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাদের বলা হয় আচরণবাদী। আচরণবাদী একাধিক জন আছে, আর্থার বেন্টলি আচরণবাদী, চার্লস মেরিয়াম আচরণবাদী, ডেভিড স্টন আচরণবাদী, ওকে, রবার্ট ডাল আচরণবাদী। এরা আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী, সব মার্কিন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, উনি কি বলছেন রাজনীতি সম্পর্কে? কি বলছেন? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ হচ্ছে রাজনীতি। মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ বা পড়া হলো রাজনীতি। মানুষের ক্ষমতা প্রয়োগ যখন হয় মানুষের উপরে, সেই ক্ষমতা মানুষের উপর যখন প্রয়োগ হয়, মানুষ কিন্তু সেটাকে বিচার করতে পারবে। আর কি, আর হলো, কিন্তু ক্ষমতাকে মেনে নিতেই হবে। আফটার অল ক্ষমতাকে মানুষ মেনে নিবে। এই ক্ষমতাটা শুধু শাসকের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না, এর ক্ষমতা জনগণও পরোক্ষভাবে ভোগ করতে পারবে, এমন বিষয় হলো রাজনীতি। তাই ডেভিড স্টন
একজন ডেভিড স্টোনের বিখ্যাত গ্রন্থ আছে পলিটিক্যাল সিস্টেম, এটা খাতায় লিখে নিবে পলিটিক্যাল সিস্টেম ডেভিড স্টোন, ভিডিও চালিয়ে দিয়ে লিখে নিবে ডেভিড স্টোন। রবার্ট ডালের কথা আমি আগে বলেছি, রবার্ট ডাল আবার ফিরে আসছে এখানে। রাজনীতি সম্পর্কে রবার্ট ডাল বলছেন যে ক্ষমতা, পাওয়ার, রাজনীতি হলো এমন একটা বিষয় ক্ষমতা নিয়ে আলোচনা করে এবং শাসন কর্তৃত্ব নিয়ে আলোচনা করে। শাসন কর্তৃত্ব একটা অথরিটির হাতে থাকে, যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত সরকারের হাতে থাকে। সরকার রাজনৈতিক জনপ্রতিনিধিদের নিয়ে তৈরি হয়, যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অথবা এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে একাধিক দল কোয়ালিশন করে, সমঝোতা করে বা স্পেশালি সরকার তৈরি করে। সেই সরকার হচ্ছে অথরিটি, পলিটিক্যাল অথরিটি। আর সরকারের শাসন বিভাগের সিদ্ধান্ত জনপ্রতিনিধিরা নেন, আর সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেয় আমলারা। আমলারা হলো শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। ওকে, তাই উনি বলছেন রাজনীতি হলো, এই রাজনীতি হলো, তার মতে রবার্ট ডালের মতে রাজনীতি হলো ক্ষমতা, পাওয়ার। এ পাওয়ার হচ্ছে পলিটিক্স পাওয়ার, এ পাওয়ার হচ্ছে রাষ্ট্রের পাওয়ার, এ পাওয়ার হচ্ছে গভর্নমেন্ট পাওয়ার। আমি আগেই বলেছি রাষ্ট্রের নামে চরম ক্ষমতা বা সভরেন পাওয়ার থাকে। সেই সভরেন পাওয়ারটা কিন্তু গভর্নমেন্টের নয়, সভরেন পাওয়ারটা কিন্তু গভর্নমেন্টের নয়, সভরেন পাওয়ারটা হচ্ছে স্টেটের। স্টেটের নামে গভর্নমেন্ট সভরেন পাওয়ারটাকে ইউজ করে। বুঝতে পারলাম আমি? ওকে, আচ্ছা। কিন্তু তুমি যদি বলো যে সার্বভৌম ক্ষমতা সরকারের, ভুল কথাটা। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের। সার্বভৌম ক্ষমতা কে ব্যবহার করে? তখন তুমি বলবে রাষ্ট্রের নামে সরকার ব্যবহার করে। তাহলে সেই শাসন কর্তৃপক্ষ এবং ক্ষমতা, এই দুটো বিষয় নিয়ে রাজনীতি আলোচনা করে। এটাই হলো রবার্ট ডালের মতে রাজনীতি। মার্কিন রাষ্ট্রচিন্তাবিদ আর একজন, মার্কিন ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা পরাধীন দেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, 13টা উপনিবেশ ছিল। সেই 13টা উপনিবেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে, একজন নেতা জর্জ ওয়াশিংটন, তার নেতৃত্বে 8 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। পরে আর আলাদা থাকেনি, তারা এক হয়েছে, তারা ইউনাইটেড হয়েছে। সেই জন্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি বোঝাতে পেরেছি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার তার আবার এক হয়ে তার আবার 50টা অঙ্গরাজ্য আছে, সেটা ফেডারেল স্ট্রাকচার, সেটা ফেডারেল স্ট্রাকচার পরে আলোচনা করব। আচ্ছা, এইটুকু বলি আমি। তাহলে লাসওয়েল বলছেন সীমিত সম্পদকে কেন্দ্র করে রাষ্ট্রের মধ্যে যে প্রপার্টি থাকে, that is not unlimited, that is limited। অর্থাৎ প্রপার্টির লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ সম্পদকে নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, সীমাবদ্ধ সম্পদকে নিয়ে মানুষে দ্বন্দ্ব দেখা দেয়। সংঘাত হবেই, এটা বক্তব্য। সংঘাত হবেই, সংঘাত সমাজে অপরিহার্য, সংঘাত মানুষ রাষ্ট্রের মধ্যে অপরিহার্য। এই সংঘাতের মীমাংসা হয় ক্ষমতার মাধ্যমে। তাহলে লাসওয়েলের বক্তব্য হলো রাজনীতি হলো এমন একটা বিষয় সমাজ ও রাষ্ট্রের মধ্যে সীমিত সম্পদকে কেন্দ্র করে যে দ্বন্দ্বের বা সংঘাতের সৃষ্টি হয় তার মীমাংসা করে ক্ষমতা। সেই ক্ষমতা হচ্ছে রাজনীতি। তাহলে যে ক্ষমতা সীমিত সম্পদ বন্টনের ক্ষেত্রে, সীমিত সম্পদ বন্টনের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করে, সেটাকে বলা হচ্ছে রাজনীতি। ওকে, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব নারীবাদীদের মতে রাজনীতি। নারীবাদী একটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আছে। তোমরা জানো যে
নারীরা বিশ্বে অবহেলিত হচ্ছে, হয় চিরদিনই হয়ে আছে। তুমি দেখো, গ্রিসের নগর রাষ্ট্রের নারীদের পণ্যের মতো ব্যবহার করা হতো। নারীরা সরকারি কাজে, সিটি স্টেটের কাজে অংশ নিতে পারতো না, তারা তারা নাগরিকও ছিল না। ওকে, আবার পুরুষদের বিরাট অংশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কৃতদাস ছিল। ওকে, আর দাস ব্যবস্থাতেই দাস মালিক প্রভু, জমির মালিক তারাই রাষ্ট্র নামক যন্ত্রটি সৃষ্টি করেছে। তারাই সৃষ্টি করেছে আজকে যে গোয়েন্দা বিভাগ দেখছো, আজকে যে পুলিশ বাহিনী দেখছো, আজকে যে মিলিটারি বাহিনী দেখছো, আজকে যে জেলখানা দেখছো, বা বিভিন্ন নামে সংশোধনাগার দেখছো, এগুলো কিন্তু ওই দাস সমাজের দাসদের উপর অত্যাচার, নিপীড়ন চিরদিন ধরে অব্যাহত রাখার জন্য, যুগ যুগ ধরে অব্যাহত রাখার জন্য রাষ্ট্র নামক যন্ত্রটি সৃষ্টি করেছিল মাস্টাররা বা প্রভুরা, অর্থাৎ দাস মালিকরা, জমির মালিকরা। সেটাই কিন্তু আজকে চলছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বলছি যে নারীরা তাহলে সেই গ্রিসের নগর রাষ্ট্র থেকে অবহেলিত, সামন্ত যুগে নারীরা অবহেলিত, ক্যাপিটালিজমে নারী অবহেলিত, ক্যাপিটালিজমে ও গণতন্ত্রের বিশাল বিশাল প্রচার করা হচ্ছে, গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার, বিশ্বব্যাপী জনমত, আজকে পৃথিবীর প্রায় দেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু নারী পাচার কি বন্ধ হয়েছে? নারীরা কি সত্যি সত্যি স্বাধীনতা পেয়েছে? নারীদের নিরাপত্তা আছে কি? কোন রাষ্ট্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে? নিরাপত্তা দিতে পারে না। তার জন্য নারীবাদী আন্দোলন গড়ে উঠেছে, অনেক দিন আগে থেকে নারীবাদী আন্দোলন গড়ে উঠেছে। তাই নারীবাদীদের বক্তব্য, আমি এক কথাই বলবো, নারীবাদ তোমাদের আলাদা থিওরি আছে, পড়াবো। নারীবাদীদের বক্তব্য হলো যে রাজনৈতিক কাজে নারীদের অংশগ্রহণের বিরোধিতা করাই হলো রাজনীতি। খুব মজার কথা, খুব মজার কথা। রাজনৈতিক কাজে নারীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থাই হলো রাজনীতি, বা নারীদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের বিরোধিতা করা হলো রাজনীতি। খুব মজার কথা, একদম ঠিক। যতই বলা হোক না কেন যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, কই ভারতবর্ষের পার্লামেন্টে নারী বিল তো পাস হলো না। নারীদের যে সংরক্ষণের কথা পার্লামেন্টে বলা হয়েছিল, নারী এমপি গুনা যাবে, খুব খুব কম। কি রাজ্য বিধানসভা বলো, কেন্দ্রে পার্লামেন্টে বা লোকসভায় বলো, তাহলে নারী বিল তো হলো না। তাহলে যারা শাসক তারাই কিন্তু চায় না নারী স্বাধীনতা। এটা আমরা বলতে পারি, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। নারী স্বাধীনতা মানে নারীরা বাদে কেউই চায় না। আর বর্তমান বিশ্বায়নের যুগে নারীদের পণ্যের মতো বিক্রি করা হচ্ছে, শুধু পাচার করা হচ্ছে না। নারী পাচার চিরদিন ধরে হয়, এখনো হচ্ছে, কিন্তু পণ্যের মতো বিক্রি, দ্রব্যের মতো বিক্রি হয়। নারীদের মানে বিভিন্ন আচার অনুষ্ঠানে অ্যাড দেওয়ার কাজে তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে অশ্লীল ছবি দিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। নারী স্বাধীনতা নেই। যাই হোক, এই নারীবাদীদের মতে রাজনীতি হলো নারীদের রাষ্ট্রীয় কাজে, রাজনৈতিক কার্যকলাপে, সরকারি সিদ্ধান্ত গ্রহণে, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে, ওকে, আইন তৈরি করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে নারীদের বিরোধিতাই হলো রাজনীতি। ওকে, এটা হচ্ছে নারীবাদীদের মতে রাজনীতি কাকে বলে। নেক্সট আমি আলোচনা করব নারীবাদীদের মতে হলো, এবার আমরা মার্ক্সবাদীদের মত। আমি মার্ক্সবাদীদের মতটা আমি লিখিনি এখানে, তোমরা এখানে লিখবে MARX, মার্ক্স, MARX। মার্ক্সবাদীদের মতে রাজনীতি হলো প্রভাবশালীদের স্বার্থ রক্ষার হাতিয়ার। রাজনীতি হলো সম্পদশালী, প্রভাবশালী মানে তারাই সম্পদশালী,
তারা ধনী, উৎপাদনের উপকরণের মালিক, তারা মুষ্টিমেয় ব্যক্তি, অল্প সংখ্যায় যারা খেটে খায়, যারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে। সমস্ত সমাজ ব্যবস্থাতে আদিম সাম্যবাদী সমাজে প্রভাবশালী ছিল না, রাষ্ট্র ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী শোষণ ছিল না, অত্যাচার ছিল না, রাষ্ট্রের প্রয়োজন হয়নি, আইন প্রয়োজন হয়নি, বিচার ব্যবস্থার প্রয়োজন হয়নি। সমাজ ছিল সাম্য ভিত্তিক, সমাজে মানুষের স্বার্থবোধ ছিল না। দাস সমাজে প্রথম শ্রেণী ভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ। সেই সমাজের রাজনৈতিক কাজে অংশ কারা নিয়েছে? মাস্টাররা নিয়েছে, প্রভুরা নিয়েছে, কি তাই তো? তাহলে রাজনীতি কি? ধনীদের ধনীদের স্বার্থ রক্ষা করার হাতিয়ার। ওকে, সামন্ত যুগে সামন্ত প্রভু জমির মালিক, রাজারা সামন্ত প্রভুদের উপর নির্ভর করে চলতো, বা সামন্ত প্রভুদের সাপোর্ট করতো ভূমিদাসদের উপর অত্যাচার করার জন্য, শোষণ করার জন্য। ওকে, তাহলে এই সামন্ত যুগেও কিন্তু রাজনীতি হলো শোষণের হাতিয়ার। শোষণের হাতিয়ার রাজনীতি হলো ধনীদের, উৎপাদনের উপকরণের মালিক, জমির মালিকদের স্বার্থ রক্ষা করার একটা বিষয়। আসলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ও গণতন্ত্র। গণতন্ত্র কত কথা, কত কথা। এ গণতন্ত্র কাদের? এই যে শাসকদের স্বার্থ রক্ষা করা হলো রাজনীতি, শাসকদের স্বার্থ রক্ষা করা রাজনীতি। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে রাজনীতি শ্রেণী নিরপেক্ষ নয়, মার্ক্সবাদের কথা। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে রাজনীতি শ্রেণী নিরপেক্ষ নয়। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাগুলিতে অতীত ও বর্তমান সব সময়েই রাজনীতি হলো শোষক শ্রেণীর হাতিয়ার, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ রক্ষাকারী একটা হাতিয়ার। যে সরকার বলো, রাষ্ট্র বলো, আইন বিভাগ বলো, শাসন বিভাগ বলো, বিচার বিভাগ বলো, আমলা বলো, গোয়েন্দা বলো, জেলখানা বলো, ওকে, আইন বলো, সবকিছু মুষ্টিমেয় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ার। ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে, আর এইখানে তারাই রাজনীতিকে ব্যবহার করছে। সাধারণ অবহেলিত খেটে খাওয়া মানুষ যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, তাদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকে না। মূলত তাদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকে না। নামমাত্র একটা ভোটের অধিকার দিয়ে তাদেরকে পলিটিক্যাল পাওয়ার দেওয়া যায় না। প্রত্যেকটা মানুষের, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের খেয়ে পরে বেঁচে থাকার অধিকার, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য পরিষেবার অধিকার, প্রত্যেকটা মানুষের শিক্ষার অধিকার, প্রত্যেকটা মানুষের লাইফের সিকিউরিটি পাওয়ার অধিকার থাকা দরকার। তবেই সঠিক অর্থে রাজনীতিকে মার্ক্সবাদ অস্বীকার করে না। রাজনীতিকে মার্ক্সবাদ স্বীকার করে শ্রেণীহীন সমাজ ব্যবস্থাতে যে রাজনীতি, শোষণহীন সমাজ ব্যবস্থাতে যে রাজনীতি, সেই রাজনীতিকে সমর্থন করে। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে রাজনীতি কখনোই শ্রেণী নিরপেক্ষ নয়। একটা মুষ্টিমেয় শোষক শ্রেণীর হাতিয়ার হলো রাজনীতি। প্রভাবশালীদের রাজনীতি, শোষকদের রাজনীতি, আমলাদের রাজনীতি, গোয়েন্দাদের রাজনীতি, শাসক শ্রেণীর জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, তাদের রাজনীতি। এই হলো মার্ক্সবাদ অনুযায়ী রাজনীতি। এবার আমরা সব মিলে একটা সাধারণ সংজ্ঞা দেব। দেখো, বিভিন্ন সংজ্ঞার ক্ষেত্রে আমি যেমন সংজ্ঞা দিয়েছে, বক্তব্যকে আমি হাইলাইট করেছি, কেউ অন্যভাবে নেবে না। যেটা সঠিক একাডেমিক ওয়েতে, সেটাই কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্সের আলোচনায় স্থান পায়। আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে যে সত্যি কথাটা বলবো, যারা শাসন ক্ষমতায় আছে তাদের শ্রেণী স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে, আমি বিভিন্ন আলোচনা করেছি। প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিছু না কিছু সত্যি নিহিত আছে। আজকের ভিডিওর আলোচনার মধ্যে তুমি রাজনীতি কি, এর উত্তর খুঁজে পেতে গিয়ে আমরা দেখেছি স্বার্থ দেখেছি, সংঘাত দেখেছি, রাষ্ট্র দেখেছি, রাষ্ট্রের আলোচনা দেখেছি। রাষ্ট্রের আলোচনা করেছি তো নাকি? রাষ্ট্রের, সরকারের বিভিন্ন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, তার যে তাত্ত্বিক আলোচনা, আইন বিভাগ তাত্ত্বিক আলোচনা,
অ্যাপ্লিকেশন আইন বিভাগের কাজ, শাসন বিভাগের আলোচনাটা তাত্ত্বিক আলোচনা, শাসন বিভাগের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন। সব আলোচনার মধ্যে দিয়ে আমরা রাজনীতি বলতে গেলে আমরা এটাই বলবো, এমন একটা বিষয় যা রাষ্ট্র, সরকার, নাগরিক বা জনগণ, সরকারের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন বিভাগের কাজ, রাষ্ট্রের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি, রাজনৈতিক অংশ, রাষ্ট্রের সঙ্গে যুক্ত অরাজনৈতিক অংশ, রাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্ট, নাগরিক, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ওকে, রাষ্ট্র সংগঠন, সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, তার পাশাপাশি সামাজিক সংগঠন ইত্যাদি নিয়ে যে বিষয় আলোচনা করে, যে বিষয় নিয়ে আলোচনা করে তাকে রাজনীতি বলে। আবার এখানে আরো একটু বাদ গেল, বিরোধের আলোচনা করে, মীমাংসার আলোচনা করে, ওকে, এই সব বিষয় নিয়ে আলোচনা করে। সাধারণভাবে 2 নম্বরে যে প্রশ্ন আসতে পারে, তখন লাস্টে যে আমার সংজ্ঞাটা আছে সেটুকু বলবে, বিভিন্ন জনের মত বলবে না। মার্ক্সবাদীদের মতে রাজনীতি কি, তাহলে মার্ক্সবাদীদের যে বক্তব্যটুকু আমি বলেছি সেটুকু 2 নম্বরে 2-3 লাইন লিখলেই হবে। এগুলো খাতায় লেখার দরকার নাই, আমার ভিডিও শুনবে। আর মেন যাদের ভিডিও বোর্ডে ব্যবহার করেছি সেগুলো তোমরা খাতায় লিখে নেবে। আচ্ছা, আর একটা কথা, আর যখন রাজনীতি কাকে বলে তখন কিন্তু তোমার পুরো বিষয়ের উপরে একটু একটু করে আলোচনা করতে হবে, বেশি লিখতে হবে না। আর 10 নম্বরে যদি আসে তাহলে বিভিন্ন জনের বক্তব্যগুলোকে একটু বেশি করে লিখবে। আর 5 নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে তোমার প্রাচীনকালের অ্যারিস্টটলের কথা লিখলে, আর মাঝে আধুনিক যুগের কয়েকজনের কথা লিখবে, সবারই লেখার দরকার নাই। আচরণবাদীদের মধ্যে অনেক কজন আছে, ধরো ডেভিড স্টোন আছে, রবার্ট ডাল আছে, একজনের কথা লিখলে, ব্রিটিশ চিন্তাবিদ এয়ার বলের কথা লিখলা, হ্যাঁ, এরকম করে লিখে সাধারণ সংখ্যাতে চলে আসবে। এটা হলো তোমার 5 নম্বরের অ্যান্সার। আর 10 নম্বরে যদি প্রশ্ন আসে তখন একটু বিস্তারিত আলোচনার মধ্যে তোমরা চলে যাবে। এবার শর্ট কোশ্চেন, যে রাজনীতির আলোচনা পৃথিবীতে কে প্রথম করেন? অ্যারিস্টটল। তিনি কোন গ্রন্থে রাজনীতির আলোচনা প্রথম করেন? পলিটিক্স গ্রন্থে। আচ্ছা, পলিটিক্স কথাটা কোন শব্দ থেকে এসছে এবং কে এনেছেন এক্ষেত্রে? ওকে, আমি একটা কথা বলেছি, নাগরিক কারা? নাগরিক কারা? যারা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে তারা নাগরিক, এটা অ্যারিস্টটলের বক্তব্য। কিন্তু আধুনিক অর্থে নাগরিক তো যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে, রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিতে পারবে, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নিতে পারবে, সরকারি সমালোচনা করতে পারবে, সরকার গঠন করতে পারবে, সরকারকে পরিবর্তন করতে পারবে, রাষ্ট্রের আইন মেনে চলবে, কর দিবে, হ্যাঁ, এমন ব্যক্তিদের নাগরিক বলা হয় আধুনিক ক্ষেত্রে। কিন্তু অ্যারিস্টটলের ওই যে আলোচনা, পলিস শব্দটি যে ব্যবহার করেছে সেই প্রেক্ষাপটে তোমরা বলবে। এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা তোমরা পারবে। আর এই বলে আজকের আমি আলোচনাটা শেষ করলাম।